যেভাবে হিন্দুদের বাড়িতে বাচ্চা সহ আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং বাচ্চা মেয়ে আর্তনাদ করছে, বাবা আমাকে তুলে নিয়ে যাও, আমাকে বাঁচাও, জ্বলন্ত বাড়ি থেকে, তা প্রমাণ করছে যে বাংলাদেশ আজকে ইসলামিক বর্বরতার কোন জায়গায় পৌঁছে গেছে। যদি শান্তি না থাকে সেখানে শিল্প হবে না, কিচ্ছু হবে না, বৈদেশিক শক্তির কলোনিতে পরিণত হতে চলেছে বাংলাদেশ। দেখুন, প্রথম কথা হচ্ছে যে যখনই কোনো দেশে এই ধরনের ধর্মীয় উন্মাদনা বাড়ে তখন সেই দেশের অর্থনীতি, সমাজ, সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। যেভাবে দীপুচন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হলো, যেভাবে হিন্দুদের বাড়িতে বাচ্চা সহ আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং বাচ্চা মেয়ে আর্তনাদ করছে, বাবা আমাকে তুলে নিয়ে যাও, আমাকে বাঁচাও, জ্বলন্ত বাড়ি থেকে, তা প্রমাণ করছে যে বাংলাদেশ আজকে ইসলামিক বর্বরতার কোন জায়গায় পৌঁছে গেছে। এই ধরনের বর্বরতাকে যারা ধর্ম বলে চালাতে চায়, সেই ধরনের ধর্মকে আমি তো অন্ততপক্ষে বিশ্বাস করি না, আমরাও বিশ্বাস করি না। এবং আমরা মনে করি এই ধরনের চিন্তা ভাবনা, ধর্মীয় চিন্তা ভাবনা, এই ধরনের উগ্র ধর্মীয় চিন্তা ভাবনা মানবতার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। সেই জন্য এক্সপোর্টার থেকে শুরু করে সবাই ভুগছে এবং আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে আছি, তাদের সাথে আছি। আমাদের আবেদন বাংলাদেশের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, যেহেতু এটি একটি আলাদা রাষ্ট্র, তাদের কাছে আবেদন, আপনারা এই ধরনের সাম্প্রদায়িক জিগিরকে নিয়ন্ত্রণ করুন এবং বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করুন। কারণ শান্তি প্রতিষ্ঠিত না হলে কোনো দেশেরই উন্নতি সম্ভব নয়। আপনি যত ডজন উপদেষ্টা রাখুন না কেন, যদি শান্তি না থাকে সেখানে শিল্প হবে না, কিচ্ছু হবে না, বৈদেশিক শক্তির কলোনিতে পরিণত হতে চলেছে বাংলাদেশ। তারেকের প্রত্যাবর্তনের আগে ঢাকা জুড়ে কড়া নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রাখছে দিল্লি। দেখুন, তারেক রহমান ওই দেশের একজন রাজনীতিবিদ, তিনি ফিরতে পেরেছেন। আমরা চাইব সবাই ফিরুক, সবাই ফিরে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক, সেখানে নিরপেক্ষ ভোট হোক। আগের সরকার নাকি অভিযোগ যে তারা নাকি নিরপেক্ষ ভোট করায়নি, তার পরিবর্তে আপনারাও যদি একটা বায়াস ভোট করান, সেটা তো কোনো সলিউশন হতে পারে না। নিরপেক্ষ ভোট হোক, যে জিতবে সে সরকার চালাক। বাংলাদেশের জনগণ যাকে ভার্ডিক্ট দেবে, যাকে গণতান্ত্রিক পদ্ধতিতে যাকে নির্বাচিত করবে, তাকে তাকে সরকারের দায়িত্ব, তিনি সরকারের দায়িত্ব নিয়ে চালাবেন, অসুবিধা কি আছে? কিন্তু বাংলাদেশের রাজনীতির যে বিবর্তন, সেটা পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে বলে দেখুন, বাংলাদেশে ভাবার আগে আমার মনে হয় পশ্চিমবঙ্গের ভেতরেই ভাবা দরকার। দীপুচন্দ্র দাসের ঘটনা তো এই কয়েকদিন আগে ঘটেছে, ঠিক এই ধরনের ঘটনায় আমরা শমশেরগঞ্জে দেখেছি, আমরা ধুলাগড়ে এই ধরনের ঘটনা এর বেশ কয়েক বছর আগে দেখেছি। তাকে বাংলা নিয়ে চিন্তিত হন, বাংলাটা বাঁচবে কি, নাকি বাংলাটা বাংলাদেশের মতো অবস্থায় পরিণত হবে। ধর্মীয় জিগির, মুসলিম যে আগ্রাসন, আমি সাধারণ মুসলিমদের কথা বলছি না, যারা এই ধরনের আগ্রাসী মনোভাবে বিশ্বাস করে যে আমরাই থাকবো আর কেউ থাকবে না, আমারটাই ধর্ম, বাদ বাকিগুলো চলবে না, এই মানসিকতার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আছে। আমরা যত মত তত পথের মন্ত্রে বিশ্বাসী, আমরা সেই রাস্তাতেই যাই, আমরা সর্বধর্ম সমভাবে এই নীতি নিয়ে চলি। তো আমার মনে হয় পশ্চিমবঙ্গ নিয়ে ভাবার সময় এসেছে, নাহলে পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় আগামী দিনে দীপুচন্দ্র দাস জ্বলবে। পশ্চিমবঙ্গের ট্যাবলো বানাই এমন, সেটা বাতিলেরই যোগ্য। ট্যাবলো ভালো বানাও না ভাই, রবীন্দ্রনাথ ঠাকুরকে রাখো, বিবেকানন্দকে রাখো, বঙ্কিমচন্দ্রকে রাখো। এবার তো বঙ্কিমচন্দ্র থিম হয়েছিল, আমার জানা নেই এবার কি থিম করেছে তাদের। বঙ্কিমচন্দ্রের উপর, বন্দে মাতার উপর থিম হওয়া উচিত ছিল। এখন যদি মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে কন্যাশ্রী, অমুক শ্রী, তুমি শ্রী শ্রী শ্রী, হ্যাঁ আমরা পরশ্রী, হ্যাঁ এই যদি গান চলতে থাকে তাহলে এরকমই হবে। দেখুন, ভোট কোনো এসআর ফেসার জেতায় না দাদা, ভোট জেতায় হচ্ছে কর্মীরা এবং জনগণ। বাংলার মানুষ যদি যোগ্য মনে করে বিজেপিকে, নরেন্দ্র মোদীকে যদি যোগ্য মনে করে বাংলা শাসন করে, বাংলার জনগণ হাতে দায়িত্ব তুলে নেবে, তারা ভোট দেবে। আপনার মনে হয় যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ভোট দিয়ে জিতেছিল, তখন জনগণের মনে হয়েছিল সিপিএমকে রাখবো না, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল। এটা যে কোনো রাজনৈতিক বিশ্লেষক এটা একমত হবেন, এমনকি তৃণমূলপন্থী রাজনৈতিক বিশ্লেষকরাও একমত হবেন। তো আমার বক্তব্য হচ্ছে যে যদি ভারতীয় জনতা পার্টিকে জনগণ যোগ্য মনে করে, সাধারণ মানুষ যোগ্য মনে করে, কারণ জনতাই জনার্দন রাজনীতি, তারা আমাদেরকে ভোট দেবেন এবং আমার বিশ্বাস বাংলার মানুষ মনে করবে। কারণ আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অল্টারনেটিভ মডেল তৈরি করতে পেরেছি। যে উত্তরপ্রদেশে লোকে রাত্রিবেলা বেরোতে ভয় পেত, সেই উত্তরপ্রদেশ এখন ব্রহ্মোস তৈরির করিডোরে পরিণত হচ্ছে, ডিফেন্স করিডোরে পরিণত হচ্ছে। একসময় বিমারু রাজ্য ছিল, আমরা তাদেরকে সেখান থেকে উত্তরণ করে নিয়ে এসেছি। মধ্যপ্রদেশ, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। প্রথম ভারতবর্ষে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর দায়িত্ব বা টাকা পাঠানোর প্রকল্প মধ্যপ্রদেশ শুরু করে। লাডলি বেহেনার আগে আরও একটি নাম ছিল, আমার এই মুহূর্তে মনে নেই, সেটা আরও আগের প্রিমিটিভ রূপ, মানে লক্ষ্মীর ভাণ্ডারের বর্তমান রূপের প্রিমিটিভ রূপ বা লাডলি বেহেনার আগের রূপ। যে বিক্ষোভ, এবং সেখানে 12 জন যে সনাতনী রয়েছে তাদেরকে এখন দুদিনের জন্য পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে। মারধর এবং তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলার অভিযোগ দায়ের হয়েছে, এবং পুলিশি লকআপেই সনাতনীরা অনশনের সিদ্ধান্ত নিচ্ছে। দেখুন, যেভাবে সাধু সন্ন্যাসীদের উপর লাঠিচার্জ হয়েছে, ইন্দিরা গান্ধী একসময় করিয়েছিলেন এইভাবে লাঠিচার্জ কত্রতী মহারাজের উপরে, যখন তিনি গোহত্যা বন্ধ করার জন্য আন্দোলন করেছিলেন। তো আজকে সেই সময় ইন্দিরা গান্ধীর সন্ন্যাসীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইন্দিরা গান্ধীর পতন অনিবার্য। ইন্দিরা গান্ধী তখন, যে সময়ের কথা বলছি, সেই সময় ইন্দিরা গান্ধীর পতন কেউ ভাবতে পারতেন না। মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোন ছাড়, তার থেকে অনেক অনেক কয়েকশো গুণ বেশি রোবাস চেহারা নিয়ে ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে শাসন করছিলেন সেই সময়। সেই ইন্দিরা গান্ধীর কিন্তু পতন হয়েছিল, তাকে হারতে হয়েছিল, জেল যাত্রা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আগামী দিনে সেই সময় আসছে, এবং যেভাবে আচরণ পুলিশ করেছে, কলকাতা পুলিশ করেছে, একে দেখে মনে হচ্ছিল তো 1946 সালে সেই জিন্না এবং সোহরাওয়ার্দীর পুলিশ। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মনে হচ্ছিল না, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমি বন্দ্যোপাধ্যায়ের তাই বেশি চাপ দিচ্ছি, তাতে তার পুলিশ মনে হচ্ছিল না, মনে হচ্ছিল সোহরাওয়ার্দী অথবা জিন্না পুলিশ। আর মতুয়া নিয়ে একটা বিষয় আছে, এই যে মতুয়াদের এই মুহূর্তে তাদের অনেকের হাতে সিএ সার্টিফিকেটটাও নেই, বা সিএ যে সার্টিফিকেট সেটা কমিশন তালিকাভুক্ত নয়। তাদের ভবিষ্যৎটা কি? মানে এই যে 2026-এ তারা ভোট দিতে পারবে না, প্রথম কথা হচ্ছে, আমি একটু কারেকশন করে দিই, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব নিলে সেটা অবশ্যই কমিশনের তালিকাভুক্ত, কারণ কমিশনের 11টির মধ্যে একটি আছে যে নাগরিকত্বের প্রমাণপত্র বা সার্টিফিকেট। দেখুন, প্রথম কথা হচ্ছে, যারা সময় মতো করেন তাদের ক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে। অনেকে পেয়ে গেছেন, আগামী বেশ কয়েকদিনের মধ্যে আরও অনেকে পাবেন। এবার যারা সময় মতো করেননি তাদের পরে নাম উঠবে, তাদের যখন তারা সার্টিফিকেট পাবে তখন তাদের নাম উঠবে, যে তারা ভারতবর্ষেই থাকবেন, কারণ ভারতবর্ষের আইনে সেই সংশোধন করা হয়েছে। এমনকি যারা সিএতে নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করতে পারবেন না আইনত, কেন 2014-র পর যদি কেউ এসে থাকে, ধরুন আমি একজন বাংলাদেশি হিন্দু, আমি 2016 সালে এসেছি, তাহলে বর্তমান আইনে সিএতে আমি অ্যাপ্লিকেশন করার মানে যোগ্য নই, এলিজিবল নই। কিন্তু ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন করে এটা স্পষ্ট করা হয়েছে ভারত সরকারের তরফে, যে আমি 2016, 18, 19, 20 আপ টু 24 অবধি যে কোনো সময় আসি না কেন, পাসপোর্ট নিয়ে আসি, বিনা পাসপোর্টে আসি, আমি যদি হিন্দু হই বা অন্য সংখ্যালঘু হই বাংলাদেশের, আমি ভারতবর্ষেই থাকবো। এবং ভারতবর্ষে থাকবেন মানে কি, অনন্তকাল ধরে তো আপনি বিনা নাগরিক হয়ে থাকতে পারেন, না কাল আপনি নাগরিক হবেন। অতএব কারো চিন্তার কোনো কারণ নেই। আপনারা যা যা কাজ করছেন, কেউ চাকরি করছেন, তার যদি নাগরিকত্ব বা ভোটার লিস্টে সমস্যা হয়, কোনো সমস্যা নেই আপনার, আপনি নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে কাজ করুন।